নমস্কার, আমি রাজনৈতিক বিশ্লেষক আশিস সেনগুপ্ত। আজকের সব ঘটনাই দেখেছেন আপনারা। ইতিমধ্যে অভিষেক ব্যানার্জির ওপর আক্রমণ বলুন, হেনস্থা বলুন, হামলা বলুন, ডিম ছোড়া বলুন, কাদা ছোড়া বলুন, চোর চোর স্লোগান, জুতো ছোড়া, যাই হয়ে থাক, পুরো ভারত জেনে গেছে। শুধু বাংলা মিডিয়া না, পুরো ভারতের মিডিয়াতে এই জিনিসটা দেখানো হচ্ছে। এই ঘটনাগুলো নিয়ে আমার না কয়েকটা একটু ভিন্ন চিন্তা মাথায় এলো। আসছি পুরো ব্যাপারটাতে। ঘটনাটি যখন ঘটলো তারপরে 1 ঘন্টা বা তারও বেশি সময় অভিষেক ব্যানার্জি নিহত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে ছিলেন। দরজা বন্ধ করে তিনি নিজেকে, তার বডিগার্ডদের এবং প্রেস মিডিয়ার একটা বড় অংশকে ভেতরে বন্ধ করা ছিলেন। বাইরে ধাক্কাধাক্কি করছিল, চোর চোর স্লোগান চলছিল এবং উনি অনেক কথাবার্তা বললেন, পরিবারের সঙ্গেও বললেন এবং প্রেসকেও অনেক মনের কথা জানালেন, অনেক অভিযোগ আনলেন, শুভেন্দু অধিকারীদার সম্বন্ধে কথা বললেন, ওনাকে মেরে ফেলার চেষ্টা হচ্ছে, অনেক কিছুই বললেন। আমার বক্তব্য হলো, সেই সময় আপনারা সবাই দেখেছেন বোধহয়, ওনাকে কিন্তু একবারের মতো মনে হয়নি যে উনি গুরুতর আহত বা এমনকি আহত। ওনার শরীরে কোথাও ক্ষতচিহ্ন ছিল না, কোথাও রক্ত পড়তেও দেখা যাচ্ছিল না, জামাটা ছেঁড়া ছিল, ডিমের দাগ ছিল আর ঘামছিলেন উনি, সেটা স্বাভাবিক। যথেষ্ট ভয় পেয়েছিলেন। উনি এমন কোনো অভিযোগ বা কমপ্লেন করেননি যে ওনার শরীরে কোথাও অসুস্থ লাগছে, খারাপ লাগছে। হলে উনি নিশ্চয়ই বলতেন। উনি বললেন যে ওনাকে মেরে ফেলার চেষ্টা করছে বিজেপি, যদিও বেশিরভাগ মিডিয়া বলছে যে ওখানে বিজেপির কর্মী কম এবং সাধারণ জনগণ বেশি ছিলেন। সবাই বলছে এটা জনরোষ, যদিও তৃণমূলের কথা যে এটা মোটেও জনরোষ না, এটা বিজেপির পরিকল্পনা করে প্ল্যান করে হামলা। এখানে কয়েকটা ব্যাপার বেশ অদ্ভুত লাগছে আমার। দুপুরবেলা, মানে ওই ঘটনার আগে দুপুরবেলা যখন অভিষেক ব্যানার্জির কালীঘাট বাড়িতে, পটুয়াপাড়ার বাড়িতে যখন সিআইডির অফিসাররা যান, মানে ওনাকে হরিশ মুখার্জি রোডের বাড়িতে না পেয়ে যখন তারপরে উনি ওই কালীঘাটের বাড়িতে অভিষেক ব্যানার্জি বলেন যে আমার এখানে এলো না কেন, তারপরে ওনার প্রেসের মুখেই ওই কথা শুনে তার কিছুক্ষণ পরে সিআইডি অফিসাররা ওখানে যান। সিআইডি অফিসারদের সাথে অভিষেক ব্যানার্জি কথাবার্তা বলে প্রেসকে, মিডিয়াকে ফেস করেন, সাংবাদিকদের সামনা করেন। বিভিন্ন কথাবার্তা হওয়ার পর, প্রশ্নের উত্তর দেওয়ার পর উনি সবার সামনে জানান যে উনি এরপরে সোনারপুর যাচ্ছেন। বোধহয় 3টে বা 4টে এরকম একটা সময়ও দিয়ে দেন প্রেসের সামনে। এটা কেন বলছি, মানে পুরো ব্যাপারটা উনি গোটা বাংলাকে, সোনারপুরকে তো বটেই, জানিয়ে দিলেন, একটা ঘোষণা করে দিলেন পুরো মিডিয়ার সামনে, জানিয়ে যে উনি সোনারপুরে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন সেটাও বলে দিলেন। ভোট পরবর্তী হিংসায় নিহত এক তৃণমূল কর্মীর বাড়ি যাচ্ছেন। তাহলে জায়গা, স্থান, সময় সবই কিন্তু অভিষেক ব্যানার্জি জানান দিয়ে দিলেন। তাহলে স্বাভাবিকভাবেই বিজেপির কর্মী সমর্থকরা যারা রেগে আছেন, ওই দক্ষিণ 24 পরগনা এলাকায় ভয়ে থাকে বিজেপিরা এবং প্রচুর মারধর খেয়েছে বলে শোনা যায়। এছাড়াও জনগণকেও জানিয়ে দিলেন, যারা এতদিন অত্যাচারে ভয়ে চুপ করেছিলেন, যে অভিষেক ব্যানার্জি আসছে। এখন কারোর মধ্যেই ভয় নেই, না বিজেপি কর্মী, না সাধারণ জনগণ, যারা অতিশয় ক্ষুব্ধ। এখানে একটা খুব রহস্যময় জিনিস, কেন এরম জানান দিয়ে গেলেন? মানে উনি যেতেই পারতেন, লুকিয়ে যাওয়ার ব্যাপার না, কিন্তু একটা ঘোষণা করে। আর দ্বিতীয় পয়েন্ট, উনি বাইকে করে গেলেন। উনি মেম্বার অফ পার্লামেন্ট, এমপি, ওনার একটা আলাদা সিকিউরিটি থাকে সব এমপিদের জন্যই। এছাড়া ওনার পার্সোনাল সিকিউরিটি আছে, ওনার ভালো বুলেট প্রুফ, শুনেছি না হলেও একদম সুরক্ষিত দামি গাড়ি আছে। কিন্তু উনি গেলেন মোটরসাইকেলে চড়ে। মোটরসাইকেল একেবারেই সুরক্ষিত না, এমনি ছেড়ে দিন, মোটরসাইকেল দিয়ে গেলে যদি কেউ একটা আলতো করে ধাক্কাও দেয়, মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে মাথায় রাখলে একটা গুরুতর জখম হতে পারে, মোটরসাইকেল খুব ধীর গতিতে গেলেও। তাহলে কেন উনি ওনার গাড়ির নিরাপত্তায় গেলেন না?
কর্মীর বাড়ির সামনে হতে পারে গাড়ি যায় না, কিন্তু তার একটু আগে অব্দি তো যেতে পারতেন। আমার পরের প্রশ্ন, যখন উনি জানান দিয়েই গেলেন, তাহলে ওই এলাকার বিগত আগেকার বিধায়করা বা কাউন্সিলর এত আছে, কর্মী সমর্থকরা, তারা কোথায় ছিল? যখন দলের সর্বোচ্চ বা দ্বিতীয় সর্বোচ্চ নেতা যাচ্ছেন, তাহলে নিশ্চয়ই ভয় পাওয়ার ব্যাপারটা থাকে না। আর যখন প্রেস মিডিয়া থাকবে, তাদের সামনে নিশ্চয়ই মারধর কেউ করবে না, মানে সংঘর্ষ হবে না। আর কর্মী সমর্থক, এমএলএ, কাউন্সিলররা থাকলে উনি সুরক্ষিতও থাকতেন। একে উনি এদের কাউকে দেখা গেল না। এছাড়া মহিলা নেত্রীরাও তো যেতে পারতেন। এই যে কলকাতার এত নেতা নেত্রী, বিধায়ক বিধায়িকা আছেন, নেত্রীরা আছেন, ডিজিটাল যোদ্ধারা আছেন, মহিলাদের কথা স্পেশালি বলছি, কারণ যদি 5-6 জন মহিলা ওনাকে ঘিরে থাকতেন, তাহলে আক্রমণ, এমনকি ডিম ছোড়াটাও হতো না। কেন, মহিলারা যদি কাউকে ঘিরে থাকেন, কেউ আক্রমণ করার আগে 10 বার ভাববে, কিন্তু কাউকেই দেখা যায়নি। তাছাড়া এই ব্যাপারটা, এরপরে আসি আক্রমণের ব্যাপারে। আক্রমণটা একটু আমার অদ্ভুত লাগলো। সবাই আপনারা দেখেছেন পুরোটাই, টিভি হোক, ইউটিউব হোক, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, এইসবে হোক, অভিষেক ব্যানার্জিকে প্রধানত ডিম ছুঁড়ে মারা হয়েছিল। বলা হচ্ছে জুতো ছোড়া হয়েছে, সেটা আমি দেখিনি, কাদাও ছোড়া হয়েছে, পেছন থেকে কয়েকটা ধাক্কা, এবং দুটি কেসে চড় মারতে গেছিল পেছনে, গালে না, পেছনে। কিন্তু ততক্ষণে ওর পাশে আশেপাশে যে 4-5 জন ছিল, তারা সরিয়ে নিয়েছিল অভিষেককে। তো এছাড়া উনি হেলমেট পরে নিয়েছিলেন, এটা আমার বেশ অদ্ভুত লাগলো। কেন বলছি, হেলমেট পরার কিছুক্ষণ পরে একজন একটা ঢিল, এই দেখে যা মনে হলো 10 ফিট বা 6-7 ফিট দূর থেকে মারলেন, যেটা ওর হেলমেটে লাগলো। মাঝারি সাইজের ঢিল, যতদূর টিভিতে দেখা যায় তাই মনে হলো, একজন হলুদ জামা পরা। তার ঢিল কিন্তু হেলমেট পরার আগে কাউকে মারতে দেখিনি। তাই আমার সন্দেহটা না আরো বাড়লো। ঢিলটা যখন মারলো, একটাই ঢিল, আবার হেলমেট পরার পর। তো যখন অভিষেক আসছিল, মানে সেই সময়টা শুধু ওনার পার্সোনাল কিছু বডিগার্ড ছিল। বেরোবার সময় যেমন কেন্দ্রীয় বাহিনী বিশাল পুলিশ ফোর্স বার করে নিয়ে গেল, যাওয়ার আসার সময় ওই ঘিরে থাকা 5-6 জন 7 জন বলুন, বা যেই যে রিপোর্টাররা ঘিরে প্রোটেকশন দিচ্ছিলেন, এদের ছাড়া কেউ ছিল না। আশেপাশে বিশাল জনগণ ছিল। যদি কিছু খারাপ আক্রমণ করার থাকতো, তখন কিন্তু সহজেই করতে পারতো। মানে ওকে যদি, যেটা অভিষেক বলছেন যে ওনাকে মেরে ফেলার প্ল্যান ছিল, সেই সব মেরে ফেলা দূরের কথা, যদি আহতও করতে হতো, খুবই সহজ সুযোগ ছিল। কিন্তু সেই সুযোগ কেউ নেননি। ওই দূর থেকে ডিম ছুঁড়েছেন, কয়েকজন এসে ঘাড়ে মাথায় চড়চাপাটি মেরেছেন, 1-2 জন। বাকি ওই চোর চোর, ডিম ছোড়া, এইসব ধেয়ে আসা, মানে ধেয়ে আসা অব্দি স্লোগানিং চলছিল, যেটা বললাম। তাহলে কেন উনি বললেন যে মারার প্ল্যান হচ্ছিল? সেরম তো কোনো অ্যাটেম্পট আমি দেখিনি। এবং সর্বশেষ একটা কথা বলবো, দক্ষিণ 24 পরগনায় বিজেপির চার্মের আগে কোনো নেতাকর্মী সংগঠন ছিল না, হাতে গোনা থাকতে পারে। এত লোক কোথা থেকে এলো? তাই আমার মনে একটা ছোট সন্দেহ জাগছে, ভুল হতে পারে, কিন্তু সন্দেহটা জাগছে, এটা অভিষেক ব্যানার্জির নিজের পরিকল্পনা করা না তো? মানে পুরো ব্যাপারটাই, সবাই নিজের বলবো না, কিন্তু একটা মবের বড় পোর্শন উস্কে দেওয়ার জন্য, আবার প্রোটেকশনও দেওয়ার জন্য, যাতে কেউ কিছু খারাপ না করে ফেলে। এটা কি অভিষেক ব্যানার্জির নিজের প্ল্যান হতে পারে না তো? এবারে আপনারা ভাববেন কেন এরকম অদ্ভুত কাজ উনি করবেন। উত্তরটা কিন্তু আপনারাও জানেন বোধহয়, খুব সহজ। এখন এক ফোঁটা সহানুভূতি নেই তৃণমূলের, আর বিশেষত অভিষেক ব্যানার্জির ওপর। তাই আবার কিছু জনপ্রিয়তা ফিরে পেতে একটা বড়, খুব ইজি উপায় হলো নিজেরকে আক্রান্ত করা। তাহলে কি হবে, সিম্প্যাথি বা সহানুভূতি। কেন, কেউ যদি আক্রান্ত হয়, যে সে যত খারাপই হোক, কেউ আক্রান্ত হলো, আহত হলো, তখন তার ওপর আমাদের সহানুভূতি জাগতে বাধ্য। এটা একটা বহু পুরনো সাইকোলজি। তাই আমার মনে হচ্ছে পুরোটা অভিষেক ব্যানার্জি তৃণমূলের পরিকল্পনা না তো। দেখুন, হতেও পারে, নাও হতে পারে, হতে পারে ওটা বিজেপি করেছে, হতে পারে ওটা জনরোষ, আবার এটাও হতে পারে অভিষেক ব্যানার্জির পরিকল্পনা জনপ্রিয়তা ফিরে পেতে।
আমি উত্তরটা জানি না। আর আরেকটা কথাও আমার মনে পড়ে গেল, ঠিক দুদিন পর পরশু মানে সোমবার অভিষেক ব্যানার্জিকে সিআইডি বলেছেন ভবানী ভবনে গিয়ে দেখা করতে। এবার দেখা করার পরে কি হতে পারে বুঝে নিন। তাই আমার মনে এই প্রশ্নগুলো জাগছে। আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। প্রতিবেদন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ।